আমরা ক্লাসে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও তোমাদের যে কোশ্চেন অ্যান্সার সব কিছু দিয়ে দিব। তো এটা আজকে প্রথম চ্যাপ্টারের আমাদের পরিবেশের জন্য ভাবনা, সেটার দেখো কোশ্চেন অ্যান্সার পরপর দেওয়া আছে। তাহলে প্রথম কোশ্চেন, তোমরা একটা কাজ করো, খাতা কলম নিয়ে বসে যাও, দিয়ে একটা একটা করে তোমরা লিখতে শুরু করে দাও। সব কিছু তোমরা ভালোভাবে লিখে নেবা। আমি পড়ছি তোমাদের সঙ্গে, আমি যেগুলো বোঝার একটু বুঝিয়ে দেবো, আর বাকি তো ক্লাসে করেছি আমরা। তাহলে দেখো প্রথম কোশ্চেন লেখা আছে, কয়লা খনির মিথেন গ্যাস কোল্ড বেড মিথেন বা সিএমবি কী? উত্তর, ভূগর্ভে কয়লা খনিতে সঞ্চিত কয়লার পাশাপাশি অধিশোষিত অবস্থায় পর্যাপ্ত পরিমাণে মিথেন গ্যাস মজুদ থাকে, একে সিএমবি বলে। এই সিএমবিকেই কয়লা খনি থেকে প্রাপ্ত এক বিশেষ প্রকার প্রাকৃতিক গ্যাস রূপে আখ্যায়িত করা হয়, যা শক্তির বিকল্প উৎস রূপে ব্যবহৃত হয়। 2 নম্বর কোশ্চেন, মিথেন হাইড্রেট কী? উত্তর, মিথেন হাইড্রেট হলো CH423H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে। মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয়। পৃথিবীর মেরু অঞ্চলে সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। CO2 ইঞ্জেকশনের মাধ্যমে মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। STPতে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়, যা ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবেলায় সহায়ক হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো তোমরা, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? উত্তর, এই পৃথিবীতে শক্তি সম্পদ সীমিত, এই কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি সম্পদ গুচ্ছিত রেখে বর্তমানের ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। এইভাবে শক্তি সম্পদ সীমিত হওয়া সত্ত্বেও বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর মধ্যে দিয়ে ভবিষ্যতের উন্নয়নের বীজ বপন করা হলো। স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কী কী? এটা হয়ে যাচ্ছে 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করোনি একটু অবশ্যই একটু লাইক করে দাও। দেখো 4 নম্বর কোশ্চেন, বললাম স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি কী কী? তাহলে উত্তর লিখো তোমরা। প্রথম, দূষণ কমানো, 1 নম্বর দূষণ কমানো। 2 নম্বর, জীবাশ্ম জ্বালানি তথা অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো। 3 নম্বর, নবীকরণযোগ্য ও অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা। 4 নম্বর, বজ্র পদার্থের পুনর্ব্যবহার করা। 5 নম্বর, সর্বোপরি সকল যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করা। 5 নম্বর, গ্যাস হোল কি, এর ব্যবহার কি? উত্তর লিখো তোমরা। পেট্রোল বা গ্যাসোলিনের সাথে 10% ইথানল মিশিয়ে গ্যাসোল প্রস্তুত করা হয়। উন্নত মানের জ্বালানি হিসেবে বিভিন্ন যানবাহনে এটি ব্যবহার করা হয়। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 কোশ্চেন নম্বর, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি এবং কেন? কারণসহ লেখো। উত্তর, ট্রোপোস্ফিয়ারে চাপ সর্বাধিক, কারণ বায়ুমণ্ডলের উপাদানগুলির ঘনত্ব ট্রোপোস্ফিয়ারে সর্বাধিক হয়। তারপরে 7 নম্বর কোশ্চেন, যে জীবাশ্ম জ্বালানি কি, উদাহরণ দাও। উত্তর লিখো। বহু বছর ধরে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ রাসায়নিক পরিবর্তন ঘটে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ কয়লা, পেট্রোলিয়াম, CNG ইত্যাদি। কোশ্চেন নাম্বার 8, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? উত্তর, জীবাশ্ম জ্বালানি মজুদ সীমিত এবং এটি নবীকরণযোগ্য নয়। 2, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি মজুত রাখা উচিত, যার মাধ্যমে নবীকরণযোগ্য শক্তির সন্ধান করা যায়। 3, ভবিষ্যতের শক্তি সংকটের হাত থেকে বাঁচার জন্য জীবাশ্ম জ্বালানির সীমিত ব্যবহার হওয়া উচিত। 4, সর্বোপরি গ্রিনহাউস গ্যাসের অধিকতর উৎপাদন কমানোর জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ প্রয়োজন।
এবার কোশ্চেন নাম্বার 9 দেখো। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই এখন একটু ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এগুলো সব আমি দেখো ক্লাসের মধ্যে বুঝিয়েছি, তো যারা আমাদের ক্লাস দেখোনি অবশ্যই একটু প্রত্যেকটা ভিডিও পরপর দেখে নিও, সেখানে তোমরা সব কিছু বুঝে যাবা। ফিজিক্সে এবং কেমিস্ট্রি বোঝাটাই মেন, হ্যাঁ, তো সেগুলো তোমরা অবশ্যই বুঝে নিও। এবার দেখো কোশ্চেন নাম্বার 9, উপযুক্ত জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলি লেখো। উত্তর, তাপমূল্য বেশি হতে হবে, প্রথম 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, পরিবেশ বান্ধব হতে হবে, মানে যে শক্তিটা আছে সেটা পরিবেশ বান্ধব হতে হবে। 3 নম্বর, জ্বলনাঙ্ক কম হতে হবে, মানে সেটা জলের পরিমাণটা কম থাকতে হবে। আর একটা সস্তা এবং সুলভ হতে হবে, 4 নম্বর পয়েন্ট। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, বায়োমাস থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার এর সুবিধা অসুবিধাগুলি লেখো। উত্তর, যদি সুবিধা বলা হয় 1 নম্বর হবে এটি পুনর্নবীকরণযোগ্য। 2 নম্বর, এটি সার রূপে ব্যবহারযোগ্য। 3 নম্বর, এটি পরিবেশ বান্ধব হয়। এবার যদি বলা হয় অসুবিধাগুলি লেখো, 1 নম্বর লিখবা এটি দুর্গন্ধযুক্ত হয়। আর 2 নম্বর, চাহিদা অনুযায়ী যোগান কম, এটা চাহিদা অনুযায়ী যোগানটা কম থাকে। 11 নম্বর কোশ্চেন দেখো, বায়োগ্যাস তথা বায়োফুয়েলের 2টি প্রধান ব্যবহার লেখো। প্রথম, জ্বালানি হিসেবে। 2 নম্বর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। তারপরে এবার আছে 12 নম্বর কোশ্চেন, যে গ্রিন হাউস এফেক্ট কী। উত্তর, ভূপৃষ্ঠ ঘিরে CO2, মিথেন, CFC, O3, জলীয় বাষ্প ইত্যাদি গ্যাসের পরিমণ্ডল সূর্য থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্য রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না। বিকিরিত রশ্মির কিছুটা নিজেরা শোষণ করে, বাকি অংশ ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ থেকে তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলে। এবার 13 নম্বর কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটা কি হয়। উত্তর, সূর্য থেকে আগত আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র, কিন্তু ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের তরঙ্গদৈর্ঘ্য অনেক বড়। প্রতিনিয়ত গ্রিনহাউস গ্যাসগুলির ঘনত্ব বাড়তে থাকায় এই তাপীয় বিকিরণের সমগ্র অংশ মহাকাশে ফিরে যেতে পারে না। ফলত ভূপৃষ্ঠ এবং সংলগ্ন বায়ুমণ্ডলের সার্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পায়, একেই বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তারপরে দেখো এবার 14 নম্বর কোশ্চেন, যে বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কি কি হয়। আচ্ছা দেখো, আমরা ক্লাস 7 থেকে 10 প্রত্যেকটা ভিডিও আমাদের আপলোড হবে, তো অবশ্যই তোমরা আমার একটু সবাইকে জানিয়ে দিও যে আমি পড়াচ্ছি এবং একটু চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দাও। আমরা বললাম ক্লাস 7 থেকে সায়েন্সের আমি সব কিছু, সায়েন্সের যত কিছু আছে সব কিছু পড়াচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখো। আচ্ছা দেখো 14 নম্বর কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি লেখো। দেখো উত্তরে 1 নম্বর, আবহাওয়ার পরিবর্তন হতে হতে ধীরে ধীরে চরম ভাবাপন্ন হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, মেরু অঞ্চলের প্রচুর বরফ গলে যাবে, যার ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রগর্ভ বিলীন হয়ে যাবে। এবার 3 নম্বর দেখো, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রায়শই নিম্নচাপ সৃষ্টি হবে, পূর্বাভাস ছাড়াই সুনামি হবে। 4 নম্বর দেখো, বিভিন্ন ধরনের জীবাণুঘটিত রোগের প্রকোপ দেখা যাবে। 5 নম্বর, সামুদ্রিক অণুজীবের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক প্রাণীর খাদ্যের অভাব পড়েছে, ফলত এদের বিনাশ ঘটেছে। কিছু প্রাণীর প্রজনন হ্রাস পাচ্ছে। 15 নম্বর দেখো, গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়নের কমানোর উপায়গুলি লেখো। 1 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 2 নম্বর, প্রচুর বৃক্ষরোপণ ও বন সৃজন করতে হবে। 3 নম্বর, অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। 4 নম্বর, গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। 5 নম্বর, জনসংখ্যা কমাতে হবে। এবার 16 নম্বর কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন। বায়ুর পরিচলন স্রোত, আনুভূমিক বায়ুপ্রবাহ, মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এই সবই ট্রোপোস্ফিয়ারেই সংঘটিত হয়। উক্ত কারণে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল
বলা হয়? বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন? 17 নম্বর কোশ্চেন এটা। উত্তর, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার অঞ্চলে জলীয় বাষ্পের অনুস্ফুতির কারণে মেঘ ঝড় বৃষ্টি হয় না, বজ্রবিদ্যুৎও সৃষ্টি হয় না। উক্ত কারণে এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। তারপরে 18 নম্বর কোশ্চেন, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে? প্রথম, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে দ্বিপরমাণুক অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। O2 প্লাস ইউভি রশ্মি এখান থেকে 2O। দ্বিতীয় ধাপ, একইভাবে উৎপন্ন পরমাণু অনুঘটকের প্রধানত CFC উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস ও তাপ উৎপন্ন করে। দিয়ে বিক্রিয়াটা হচ্ছে অক্সিজেন প্লাস O2 মানে O প্লাস O2 প্লাস অনুঘটক দিয়ে O3 প্লাস তাপ। তারপরে এবার 19 নম্বর কোশ্চেন দেখো, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা লেখো। উত্তর হচ্ছে দেখো, শীত তাপ নিয়ন্ত্রণের মেশিন যেমন এসি, রেফ্রিজারেটর ইত্যাদি ব্যবহৃত CFC ওজোন স্তরের বিয়োজন ঘটায়। এখানে হবে দেখো যে CFCl2 প্লাস ইউভি রশ্মি, এখান থেকে Cl প্লাস CFCl2 দিয়ে Cl, 2 নম্বরটা Cl প্লাস O3, এখান থেকে ClO প্লাস O2, আর একটা আছে ClO প্লাস O দিয়ে Cl প্লাস O2। উৎপন্ন Cl আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ওজোনের বিনাশ চালাতে থাকে। তারপরে আছে 20 নম্বর কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। উত্তর, ওজোন স্তর প্রধানত ইউভি রশ্মি শোষণ করে, কিন্তু এর ঘনত্ব কমতে থাকায় ইউভি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। স্কিন ক্যান্সার, সানবার্ন, চোখের ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ ঘটছে। 2 নম্বর। 3 নম্বর, সালোক সংশ্লেষ ব্যবহৃত হওয়ায় উদ্ভিদের ক্ষতি হচ্ছে। তো দেখো এত দূরই আমাদের 20টা কোশ্চেন ছিল। তো এগুলো তোমরা অবশ্যই সব কিছু ভালোভাবে লিখে নাও, এবং আর যদি কোশ্চেনের প্রয়োজন হয় আমাদের বলবা, কমেন্টের মধ্যে কমেন্ট করে দাও যে আমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। আর আমাদের চ্যানেলটি এখনই বললাম সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে বলে দিও যে আমি পড়াচ্ছি, একটু সবাইকে জানিয়ে দাও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই দেখতে থাকো। পরের ক্লাস গ্যাসের আচরণ তোমরা দেখতে শুরু করে দাও। আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, ডিসক্রিপশানে এসে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নাও, সেই পরপর সব কিছু পেয়ে যাবা। আর তোমাদের একটা ক্লাস 10-এর প্লে লিস্ট আছে, সেটা সেভ করে নাও, সেখানে প্রত্যেকটা ভিডিও তোমরা পরপর পেয়ে যাবা।